হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকে গুড আফটারনুন। তো আজকে আমরা করব টার্গেট রেলওয়ে গ্রুপ ডিকে লক্ষ্য করে গ্রুপ ডি সায়েন্স প্র্যাকটিস সেট, এবং আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব। এবং আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। তো প্রতিদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। হুবহু কমন প্রশ্ন উত্তর এখান থেকে পাবে আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য। এবং জানো রেলওয়ে গ্রুপ ডিতে 25 নম্বর রয়েছে সায়েন্স থেকে। এবং তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু টপিক ওয়াইজ প্রশ্ন উত্তর করাচ্ছি এবং সাথে কিন্তু কিছু থিওরিও অ্যাড করছি। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে একদম হুবহু। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা ভাইরাসের ব্যাপারে দেখব, তারপর কিছুটা পরে গিয়ে ব্যাকটেরিয়ার ব্যাপারে দেখব। দেখো, ভাইরাস এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ বা পয়জন। তো ভাইরাস হলো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ বা পয়জন। 1892 সালে সর্বপ্রথম ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন আইভানোভস্কি নামক একজন বিজ্ঞানী। তামাকের মোজাইক ভাইরাস এটি তিনি প্রথম লক্ষ্য করেছিলেন। তখন ব্যাকটেরিয়ার কথা মানুষ জানতো, কিন্তু তিনি দেখেন যে এই জীবটা ঠিক ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার থেকে অন্য কিছু। তো ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের আগে আবিষ্কৃত হয়েছিল। তো ব্যাকটেরিয়ার ব্যাপারে কিন্তু মানুষ জানতো, কিন্তু ভাইরাসের ব্যাপারে জানতো না। তো 1892 সালে সর্বপ্রথম ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন এই আইভানোভস্কি, যিনি তামাকের যে পাতা থাকে সেখানে মোজাইক ভাইরাসটি লক্ষ্য করেন এবং তিনি দেখেন যে ব্যাকটেরিয়া ঠিক নয়, এটা ব্যাকটেরিয়া থেকে অন্য কিছু। তারপরে দেখো, 1935 সালে স্ট্যানলি প্রথমবারের কোনো ভাইরাস হিসাবে তামাকের মোজাইক ভাইরাসকে কেলাসিত করতে সক্ষম হয়। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আবিষ্কৃত হলো কবে? 1892। তারপরে 1935 সালে বিজ্ঞানী স্ট্যানলি প্রথমবারের মতো কোনো ভাইরাস হিসাবে তামাকের মোজাইক ভাইরাসকে কেলাসিত করতে সক্ষম হয়েছিলেন। 11 বছর পর 1946 সালে তিনি এই জন্য নোবেল পুরস্কার পান। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট, ভাইরাসে প্রোটিন আবরণীর ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে। তো ভাইরাস কি দ্বারা গঠিত? ভাইরাস একটি প্রোটিন দ্বারা গঠিত। তার বাইরের যে আবরণটা থাকে সেটা প্রোটিন দিয়ে গঠিত এবং ভিতরে কি থাকে? ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড। আকৃতি অনুসারে বেশ কিছু ভাগ রয়েছে। মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায় আকৃতি অনুসারে ভাইরাসকে, কিন্তু মূলত নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুভাগে ভাগ করা হয়, যথা ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তো খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে তথ্য জানলাম। ভাইরাস কবে আবিষ্কৃত হয়েছে, ভাইরাসের প্রথম কেলাসন কে করেছেন, কত খ্রিস্টাব্দে করেছেন, তো এইগুলো এখান থেকে জানলাম। এবং ভাইরাসের কটা ভাগ রয়েছে সেগুলোর ব্যাপারে জানলাম। নেক্সট দেখো, আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা যে দেখলাম যে কটা ভাগে ভাগ করা যায়, 5টা ভাগে ভাগ করা যায়। তো সেটা কি কি ভাগ আকৃতি অনুযায়ী সেগুলো দেখে নেব। প্রথমে দেখো দণ্ডাকার। দণ্ডাকার হলো টবাকো মোজাইক ভাইরাস, যে ভাইরাসটি নিয়ে প্রাথমিক গবেষণা হয়েছিল। তো টবাকো মোজাইক ভাইরাস, তামাক পাতায় ভাইরাসটা পাওয়া যায় এবং এই ভাইরাসটিকে নিয়েই প্রথমে গবেষণা করা হয়েছিল এবং এটি দেখতে দণ্ডাকার। তারপর গোলাকার। গোলাকার ভাইরাস কি কি রয়েছে? পোলিও ভাইরাস, ডেঙ্গুর ভাইরাস, এইডস এর এইচআইভি ভাইরাস, এগুলো সব গোলাকার। তারপর 3 নম্বরে দেখো ব্যাঙাচিক আকার। ব্যাঙাচির মতো দেখতে, অর্থাৎ একটা লেজ মতো থাকবে, এরকম গোল, তার সাথে লেজ মতো থাকবে। তো সেরকম একটা ভাইরাস হলো টি2 ফাজ ভাইরাস। 4 নম্বরে দেখো ডিম্বাকার ভাইরাস। এটা ঠিক গোলাকার নয়, একটু ডিমের মতো আকৃতির, এইরকম টাইপের। তো সেটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবং পাউরুটির মতো দেখতে একটি ভাইরাস, সেটা হলো ভ্যাকসিনিয়া ভাইরাস। তো এই হলো 5 প্রকারের আকৃতি অনুযায়ী ভাইরাসের বিভাগ। পরীক্ষায় আসে যে একটি দণ্ডাকার ভাইরাসের নাম কি, সেটা হলো টবাকো ভাইরাস, এবং গোলাকার ভাইরাস কি, এই পোলিও, ডেঙ্গু, এইডস, এইগুলো। এই দুটো থেকে প্রথমে প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের পার্থক্য। এবার আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের ওপর বেস করে ভাইরাসকে দুভাগে ভাগ করা হয়। একটা দেখলাম আরএনএ ভাইরাস এবং একটা ডিএনএ ভাইরাস। তো এই দুটো ভাইরাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে দেখব। দেখো, আরএনএ ভাইরাস সাধারণত উদ্ভিদ রোগ সৃষ্টি করে। আমরা ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীকে আক্রমণ করে, যদিও প্রাণীতেও অনেক আরএনএ ভাইরাস রোগ সৃষ্টি করে। তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ ভাইরাস কি
উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, আর ডিএনএ ভাইরাস কি করে, প্রাণীকে আক্রমণ করে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু আরএনএ ভাইরাসও যেগুলো প্রাণীর মধ্যে রোগ সৃষ্টি করতে পারে। তারপর আরএনএ ভাইরাস দণ্ডাকার বা সূত্রাকার, কিন্তু ডিএনএ ভাইরাসের অন্যান্য সব আকৃতি রয়েছে। তো আরএনএ ভাইরাস কি রকম হয়ে থাকে, শুধুমাত্র আরএনএ ভাইরাস শুধুমাত্র দণ্ডাকার হয়ে থাকে, কিন্তু ডিএনএ ভাইরাস ওই যে আমরা 5টা ধরন দেখলাম আকৃতির, সেই 5 ধরনেরই কিন্তু হয়ে থাকে ডিএনএ ভাইরাস। তারপর দেখো আরএনএ ভাইরাস একক সূত্রক আর ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক। আরএনএ ভাইরাস অর্থাৎ তার মধ্যে একটাই মাত্র সূত্র থাকে, আর ডিএনএর মধ্যে দ্বিসূত্র, দুটো কুণ্ডলী থাকে। আরএনএ সাধারণত এক সূত্রক হয়, সেই জন্য এটা হচ্ছে এক সূত্রক, আর ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, সেই জন্য ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক হয়ে থাকে। তো এই তিনটে ছিল আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের পার্থক্য। নেক্সট, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব ভাইরাসের ব্যাপারে। সংক্রমণক্ষম ভাইরাসকে ভিরিয়ন বলে, অর্থাৎ যে ভাইরাস কোনো একটা ব্যক্তিকে বা প্রাণীকে আক্রান্ত করতে পারে সেই রকম সংক্রমণক্ষম মানে সংক্রমণে সক্ষম এরকম ভাইরাসকে কি বলা হয়, ভিরিয়ন বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকেই প্রশ্ন আসে। নেক্সট, বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে ভাইরাসের বাইরের প্রোটিন আবরণের নাম কি, সেটা হবে ক্যাপসিড। তারপর ক্যাপসিডের স্তরের অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই যে ভাইরাসের বাইরে যে প্রোটিনটা রয়েছে সেটার একটা অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য রয়েছে। সেই অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যটা কি, দেখো অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য থাকার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হতে পারে। এই অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য ব্যবহার করে যেমন পোলিও রোগের টিকা দেওয়া হয়, ফলে আমাদের দেহে আগে থেকেই পোলিও রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে। অর্থাৎ এই যে ভাইরাসের বাইরে যে প্রোটিনটা রয়েছে তার একটা অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা রয়েছে, তো ওই জন্য এই প্রোটিনটাকে নিয়েই ভাইরাসের অ্যান্টিবডিটা তৈরি করা হয়ে থাকে। নেক্সট, যে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নেই কিন্তু নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড দুটোই থাকে তাকে নিউক্লিয় ক্যাপসিড বলা হয়ে থাকে। অর্থাৎ এমন একটা ভাইরাস যার সংক্রমণ করার ক্ষমতা নেই কিন্তু তার মধ্যে নিউক্লিক অ্যাসিডও রয়েছে আবার ক্যাপসিডও রয়েছে, তো এইরকম আমরা তাকে বলে থাকি নিউক্লিয় ক্যাপসিড। ভাইরাস বলে থাকি না, তাকে আমরা বলে থাকি নিউক্লিয় ক্যাপসিড। ভাইরাস তখনই হবে সে যখন সংক্রমণ করতে সক্ষম হবে। ওকে, নেক্সট দেখবো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, একই ভাইরাসে হয় আরএনএ নয়তো ডিএনএ অবস্থান করে, অর্থাৎ একটা ভাইরাসে একসাথে আরএনএ আবার একসাথে ডিএনএ দুটোই অবস্থান করে না, শুধুমাত্র হয় আরএনএ অবস্থান করবে নয় ডিএনএ অবস্থান করবে, কিন্তু দুটোই একসাথে অবস্থান করে না। নেক্সট, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস সবচেয়ে ছোট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সবচেয়ে ছোট ভাইরাস কোনটি, সেটা গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস। এবং সবচেয়ে বড় ভাইরাস হলো ভ্যারিওলা। এই পয়েন্টটা থেকে কিন্তু প্রশ্ন আসে ভিভিআই। নেক্সট দেখো, টিএমবি ভাইরাস বা টোব্যাকো মোজাইক ভাইরাস যেটা আমরা পড়ছিলাম, টিএমবি ভাইরাস বা টোব্যাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার, এটি একসূত্রক আরএনএ বহন করে থাকে। তো টোব্যাকো মোজাইক ভাইরাস কি ধরনের ভাইরাস, একটি আরএনএ ঘটিত ভাইরাস। ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, বাইরে চর্বি জাতীয় পদার্থের আবরণ রয়েছে। তো ভ্যাকসিনিয়া নামক একটি ভাইরাস যেটা ডিএনএ ঘটিত ভাইরাস। তারপর দেখো একটা ভাইরাস পড়েছিলাম টিটুফাজ, যেটা ব্যাঙাচির মতো দেখতে। টিটুফাজের নিউক্লিয় অ্যাসিড ডি সূত্রক ডিএনএ। তো টিটুফাজ ভাইরাসেরও যে তার মধ্যে যেটা রয়েছে সেটা হলো ডিএনএ। দেহ দুটি অংশে ভাগ করা যায়, মাথা এবং লেজ। আমি বলেছিলাম ব্যাঙাচির মতো দেখতে, তো একটা লেজ থাকবে, তো মাথা এবং লেজ। নেক্সট, এইচআইভি ভাইরাসের ব্যাপারে দেখব। এইচআইভি ভাইরাসে এক সূত্রক দুটি আরএনএ এবং দুটি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে যে এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস, সেটা একটি আরএনএ ঘটিত ভাইরাস, সেটার মধ্যে এক সূত্রক দুটো আরএনএ থাকে এবং দুটি রিভার্স ট্রান্সক্রিপ্টেড থাকে। দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেড কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এর কাজ হচ্ছে আরএনএ থেকে রিভার্স করে ডিএনএ তে পরিণত করা। অর্থাৎ এইচআইভি ভাইরাস আরএনএ ঘটিত হলেও যখন এইচআইভি ভাইরাস মানব শরীরে প্রবেশ করছে তখন এ আরএনএ থেকে ডিএনএ তে পরিণত হয়ে যায়।
তো এটাকেই বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। নেক্সট দেখো, এইচআইভি ভাইরাস মানবদেহের শ্বেতকণিকার ম্যাক্রোফাজ ও টি সেলকে ধ্বংস করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে, এইচআইভি ভাইরাস কি ধ্বংস করে? সেটা শ্বেতকণিকার ম্যাক্রোফাজ ও টি সেলকে ধ্বংস করে। তারপরে ক্যাপসিডের বাইরে দ্বিস্তরীয় লিপিড থাকে যাকে গ্লাইকোপ্রোটিন বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। এইচআইভি ভাইরাসের যে বাইরে ক্যাপসিডটা রয়েছে অর্থাৎ প্রোটিন জাতীয় আবরণটা রয়েছে, তার বাইরে আবার দ্বিস্তরীয় একটা লিপিড থাকে, সেই লিপিডটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। নেক্সট, এবিওলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। আফ্রিকায় মহামারী রূপে এই রোগ হয়। এটা এবিওলা অর্থাৎ ইবোলা যেটাকে বলা হয়, ইবোলা ভাইরাস। এই ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় এবং আফ্রিকায় এটা মহামারী রূপে দেখা যায়। তারপর দেখো, বিএমভি একটি ভাইরাস যেটা হলো সিম গাছে পাওয়া যায়, বিন মোজাইক ভাইরাস বা সিম গাছের একটি মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস যেমন টিএমভি, সেরকম বিন মোজাইক ভাইরাস যেটা বিম গাছ বা সিম গাছে পাওয়া যায়। দেখো তারপরে টুংগ্রো ভাইরাসের পোষক দেহ ধান, অর্থাৎ ধান গাছে টুঙ্গো ভাইরাস দেখতে পাওয়া যায় এবং আমরা দেখেছিলাম যে উদ্ভিদ দেহে যে ভাইরাস আক্রমণ করে সেগুলো সবই আরএনএ। তো টুঙ্গো ভাইরাস একটি আরএনএ ঘটিত ভাইরাস। তো টুঙ্গো ভাইরাস কোথায় হয়ে থাকে? ধান গাছে হয়ে থাকে। তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ ভাইরাস, বসন্তের জন্য ভ্যারিওলা ভাইরাস দায়ী আর হামের জন্য রুবিওলা ভাইরাস দায়ী। তো বসন্ত এবং হাম দুটো কিন্তু আলাদা রোগ। তো বসন্তের জন্য দায়ী হলো ভ্যারিওলা নামক একটি ভাইরাস এবং হামের জন্য দায়ী হলো রুবিওলা নামক ভাইরাস। এবং এই বসন্তের যে ভাইরাসটা ভ্যারিওলা ভাইরাস, সেটাই হলো সব থেকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া বৃহত্তম ভাইরাস। ওকে, তো ভ্যারিওলা ভাইরাস হলো যেটা বসন্ত রোগের জন্য দায়ী, সেটা সব থেকে বৃহত্তম ভাইরাস। তারপর লাল টিউলিপ ফুলে সৌন্দর্য মণ্ডিত সাদা দাগ হওয়ার জন্য দায়ী একটি ভাইরাস। ওকে, তো ভাইরাসের জন্য লাল ফুলে সাদা সাদা দাগ পড়ে যায় টিউলিপে এবং সেটাই কিন্তু সৌন্দর্য প্রকাশ করে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ ভাইরাস সম্পর্কিত কিছু তথ্য। নেক্সট আমরা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করব। এবার ব্যাকটেরিয়ার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। ভাইরাসের ব্যাপারে দেখলাম। দেখো, প্রোক্যারিওটা সুপার কিংডমের সবাই আদি কোষে এদের নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি ইত্যাদি নেই, যা ইউক্যারিওটা সুপার কিংডমে রয়েছে। অর্থাৎ ব্যাকটেরিয়া এক ধরনের কোষ বলতে পারো, প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া হলো এক ধরনের প্রোক্যারিওটিক কোষ যেখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি ইত্যাদি নেই, কিন্তু ইউক্যারিওটা যেমন কোষ হয়ে থাকে সেইখানে সমস্ত কিছু রয়েছে। তারপর দেখো, 1675 সালে লিউয়েন হক প্রথম ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন, যিনি মাইক্রোস্কোপের অনেক উন্নতি সাধন করেন। ওটা দিয়ে দেখতে গিয়েই আবিষ্কার করেছিলেন এই ব্যাকটেরিয়া। তো মাইক্রোস্কোপের আবিষ্কারককে বিজ্ঞানী লুয়েন হক, আবার ব্যাকটেরিয়ার আবিষ্কারককে বিজ্ঞানী লুয়েন হক। এই জন্য এই লুয়েন হককে বলা হয়ে থাকে ব্যাকটেরিয়ার জনক। খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকটেরিয়া আবিষ্কার হয়েছিল দেখে নাও 1675 সালে ব্যাকটেরিয়া আবিষ্কার হয়েছিল, আর ভাইরাস আবিষ্কৃত হয়েছিল কত? 1892 সালে। ওকে, তারপর দেখো, এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে, তবে কিছু কিছু প্রজাতি এন্ডোস্পোর তৈরি করে যা প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধিতে সহায়ক। অর্থাৎ ব্যাকটেরিয়া একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্যাকটেরিয়ার প্রায় 2000 প্রজাতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে ক্যাপসুল রয়েছে যা পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেটা হলো পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দ্বারা গঠিত। নেক্সট, কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো মিউকোপেপটাইড। তো কোষ প্রাচীরের মূল উপাদান হলো মিউকোপেপটাইড। দেখো, এখানে কোষ প্রাচীরের বাইরে একটা ক্যাপসুল রয়েছে, সেই ক্যাপসুলের উপাদান হলো পলিস্যাকারাইড আর পলিপেপটাইড। তো ক্যাপসুলের ভিতরে রয়েছে এই কোষ প্রাচীর, যার উপাদান হলো
মিউকোপেপটাইড। তো মিউকোপেপটাইড হলো পেপটিডোগ্লাইকেনের প্রতিশব্দ। ওকে, তো মিউকোপেপটাইড অ্যাকচুয়ালি পেপটিডোগ্লাইকেনের অন্য একটা শব্দ। প্রোটিনের ভগ্নাংশকে পেপটাইড বলে এবং গ্লুকোজ জাতীয় অণু থেকে গ্লাইকেন, তো এই দুটো মিলিয়ে হয়েছে পেপটিডোগ্লাইকেন। তারপর দেখো, রাইবোসোম প্রোটিন তৈরি করে। বলা হয় এটি একটি প্রোটিন ফ্যাক্টরি যার কাঁচামাল আসে ডিএনএ থেকে। তার মানে রাইবোসোম কি তৈরি করে? রাইবোসোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা, এবং এটিকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এবং এই প্রোটিনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে আসে কে? ডিএনএ। নেক্সট, তরুণ ব্যাকটেরিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র ভলিউটিন থাকে যা পরে কোষ গহ্বরে পরিণত হয়ে যায়। ভিভিআই তথ্য, ক্ষুদ্র ব্যাকটেরিয়ার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরটাকে কি বলা হয়? ভলিউটিন। ব্যাকটেরিয়ায় সুগঠিত ক্রোমোজোম নেই। তারপর ডিটিপি, যাকে বলা হয় ডিপথেরিয়া, পার্টুসিস বা হুপিং কাশি, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এই সমস্ত রোগের প্রতিষেধক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। ওকে, তো ডিটিপি কি? ডিপথেরিয়া, পার্টুসিস এই দুটো রোগ, বা হুপিং কাশির একটি রোগ, সেখান থেকে টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এই সমস্ত রোগের কিন্তু প্রতিষেধক বানানো হয় কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে। তারপর দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবধন করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রশ্ন আসে, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন, বা যেটাকে আমরা বলে থাকি নাইট্রোজেনেসিস, তো সেই নাইট্রোজেনেসিসে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে? সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এই প্রশ্নটাই। তারপর দেখো, ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়ার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তো ব্যাকটেরিয়া সাধারণত যেমন ক্ষতিও করে, সেরকম আমাদের সাহায্যও করে। ভাইরাস শুধুমাত্র ক্ষতিই করে, কিন্তু ব্যাকটেরিয়া কি করে? আমাদের যেমন ক্ষতিও করে, সেরকম সাহায্য করে। যেমন দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বাড়িয়ে দেয় এই নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে, ঠিক আছে। আর ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়াটা পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তারপর দেখো, পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো পাট শিল্পে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় সেটা হলো কি? ক্লস্ট্রিডিয়াম। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, যক্ষা, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া ইত্যাদি সব ব্যাকটেরিয়া জনিত রোগ। আর ভাইরাস জনিত রোগ হলো গেল হাম, বসন্ত, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই দুটো তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে, কোনো একটা রোগ বলে দেবে, হয়তো বললো আমাশয় বা বললো নিউমোনিয়া, এই রোগটি কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাকি ভাইরাস ঘটিত রোগ? তখন সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট, খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম বোটিলিয়ান ব্যাকটেরিয়া, যারা বুটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে। তো দেখো, ক্লস্ট্রিডিয়াম এই ব্যাকটেরিয়াটা পাট শিল্পে সাহায্যকারী হলেও আমাদের শরীরের পক্ষে কিন্তু আবার খুব খারাপ। এটা কিন্তু বিষক্রিয়ার জন্য দায়ী হয়ে থাকে এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিন। তো এটা কি? বোটুলিন নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি করে। তারপর দেখো, ইকলি ব্যাকটেরিয়ার নাম তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে। এর কোষ প্রাচীর কাইটিন জাতীয় শর্করা এবং প্রোটিন দিয়ে গঠিত। ইকলি গ্রাম নেগেটিভ ধরনের, এবং ইকলি হলো, এই ভাইরাসটা আমাদের পেটে থাকে, একটু পরেই দেখব। দেখো, নিউক্লিয়েড একটি দীর্ঘ পেঁচানো ডিএনএ অণু আংটির আকারে অবস্থান করে। তারপর নিউক্লিয়েড ছাড়া ডিএনএ গঠিত একটি অঙ্গাণু আছে যাকে প্লাজমিড বলে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো ব্যাকটেরিয়া রিলেটেড। কি বলছে? নিউক্লিয়েড একটি দীর্ঘ পেঁচানো ডিএনএ অণু আংটির আকারে অবস্থান করে। আর নিউক্লিয়েড ছাড়া ডিএনএ গঠিত একটি অঙ্গাণু আছে যেটাকে আমরা প্লাজমিড বলে থাকি। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এইখান থেকেই পাওয়া যায়, অর্থাৎ এই প্লাজমিড থেকে অ্যান্টিবায়োটিক যে প্রতিরোধী জিন থাকে সেটা পাওয়া যায়। তারপর মেসোজোম ব্যাকটেরিয়ার শোষণে ভূমিকা রাখে। খুবই গুরুত্বপূর্ণ, শোষণে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে? মেসোজোম ব্যাকটেরিয়া। তারপর ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলন অঙ্গ।
তো ব্যাকটেরিয়া ধরো এইটা, আর ফ্লাজেলাগুলো এইরকম চারধারে আঁকামাকা থাকে। তো ব্যাকটেরিয়ার গমন অঙ্গের নাম কি? ফ্লাজেলা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তারপর পিলি দিয়ে পোষক দেহের সাথে নিজেকে আটকে রাখে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কার মাধ্যমে পোষক দেহে নিজেকে আটকে রাখে? সেটা হলো পিলি। তারপর দেখো ইকলি মানব দেহে ভিটামিন B12, ই ও কে তৈরি করে। একটু আগে আমরা ইকলি ব্যাকটেরিয়ার ব্যাপারে পড়ছিলাম, এবং ইকলি ব্যাকটেরিয়াটা আমাদের মানব শরীরের উপকার করে থাকে। এটা একটা উপকারী ব্যাকটেরিয়া, যেখানে দেখো ভিটামিন B12, ভিটামিন ই এবং ভিটামিন কে তৈরি করছে। নেক্সট, পানি অর্থাৎ জল ও খাবার এদের উপস্থিতি প্রমাণ করে যে তারা মল দ্বারা দূষিত। বৃহৎদন্তে ইকলি ব্যাকটেরিয়া থাকে। খাদ্য বৃহৎদন্ত দিয়ে বের হওয়ার সময় তাতে কিছু ব্যাকটেরিয়াও থাকে, তাই এদের উপস্থিতি দূষণ প্রমাণ করে। অর্থাৎ এই ইকলি ব্যাকটেরিয়াটা আমাদের পেটে থাকে, এবং সেটা কিভাবে প্রমাণিত হয়েছে? সেটা প্রমাণিত হয়েছে আমাদের মল যখন পরীক্ষা করা হয়, তখন সেই মলের মধ্যে এই ইকলি ব্যাকটেরিয়াটাকে পাওয়া যায়। তো সেই জন্য ইকলি ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য উপকারী হলেও সেটা কিন্তু পরিবেশ দূষণ করে থাকে। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার কিছু উদাহরণ দেখো, নস্টক, অ্যানাবিনা। নস্টক এবং অ্যানাবিনা এগুলো হলো সায়ানোব্যাকটেরিয়া, এবং পরীক্ষায় এদের উদাহরণ কিন্তু বহুবার এসেছে। খুবই দুটো ভালো করে নাম দুটো মনে রাখো, নস্টক এবং অ্যানাবিনা, এই দুটো হলো সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট, সি ফাইকোসায়ানিন নীল কণিকা, সি ফাইকো ইরিথ্রিন লাল কণিকা। তো ইরাইথ্রোসাইটকে লোহিত কণিকা বলে, সেইভাবে ইরিথ্রিন যে লাল কণিকা তা মনে রাখা যেতে পারে। তো সায়ানোব্যাকটেরিয়ার দু রকমের প্রকার রয়েছে, একটা সি ফাইকোসায়ানিন যেটা নীল কণিকা, আর সি ফাইকো ইরিথ্রিন যেটা লাল কণিকা। নেক্সট, এদের দেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হিসাবে থাকে। তো গ্লুকোজের পলিমার হলো কি? গ্লাইকোজেন। ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন জাতীয় উদ্ভিদ তৈরি করে কে? এই সায়ানোব্যাকটেরিয়া। এগুলো আমরা কিন্তু সব সায়ানোব্যাকটেরিয়ার ব্যাপারে পড়ছি। ওকে, তো ছত্রাকের সাথে মিলিত হয়ে এই সায়ানোব্যাকটেরিয়া কি তৈরি করে? লাইকেন জাতীয় উদ্ভিদ তৈরি করে। ক্রোমোপ্লাজমে ক্রোম বা রং তৈরিকারী উপাদান হলো এই সায়ানোব্যাকটেরিয়া, যেমন ক্লোরোফিল, জ্যান্থোফিল এবং ক্যারোটিন ইত্যাদি। সেন্ট্রোপ্লাজমে সায়ানোব্যাকটেরিয়া ডিএনএ ও আরএনএ থাকে। তো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে তার সেন্ট্রোপ্লাজমে কি কি থাকে? ডিএনএ ও আরএনএ। নেক্সট দেখো, সায়ানোব্যাকটেরিয়া ওয়াটার ব্লুম তৈরি করে পানিকে দূষিত করে, বা জলকে দূষিত করে কি? সায়ানোব্যাকটেরিয়া ওয়াটার ব্লুম তৈরি করে। নেক্সট দেখো, নস্টকের কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার মতো মিউকোপেপটাইড বা গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। খুবই গুরুত্বপূর্ণ। তো নস্টকের কোষ প্রাচীর একদম ব্যাকটেরিয়ার মতো মিউকোপেপটাইড বা গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। নেক্সট দেখো, নস্টকের কলোনিতে জিলেটিনের আবরণী থাকে। তো নস্টক যে ব্যাকটেরিয়াটা রয়েছে সায়ানোব্যাকটেরিয়া, তার চারধারে কি? জিলেটিনের আবরণ থাকে। এবং নস্টক নাইট্রোজেন গ্যাসকে সংবধন করে মাটির উর্বরতা বাড়ায়। ঠিক যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা করে থাকে, সেরকম নস্টক এই ব্যাকটেরিয়াটাও নাইট্রোজেন ফিক্সেশন ঘটাতে সক্ষম এবং মাটির উর্বরতা বাড়ায়। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি, পরীক্ষায় আসে। এবং ব্যাকটেরিয়ার আজকে যে ক্লাস, সেটার শেষ তথ্য দেখো, দেহ সূত্র ভেঙে সংখ্যা বৃদ্ধি ঘটে বা একইনিটি সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায় ব্যাকটেরিয়া। ওকে, তো অযৌন জননের মাধ্যমে এবং দেহ সংখ্যা ভেঙে গিয়ে বৃদ্ধি ঘটে ব্যাকটেরিয়ার। তো এই পর্যন্ত ছিল থিওরি। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো। তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ খাকি ব্যাচ এবং আরআরসি গ্রুপ ডি কে লক্ষ্য করে সিআরপি একাডেমির তরফ থেকে গ্রুপ ডি 2022 ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যাদের প্রাইস মূল্য মাত্র 999 টাকা। এখানে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। দেখো প্রথম প্রশ্ন, এবং এই এমসিকিউর মধ্যে থেকে যে যে প্রশ্ন পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে সেগুলোই দেখব। দেখো, অ্যাথলেটিস ফুট এই রোগের কারণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফাঙ্গাস।
2 নম্বর প্রশ্ন, সেপ্টিসিমিয়া হলো নিচের কি? সেপ্টিসিমিয়া হলো রক্তে বিষক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া দেহে সংক্রমণকারী ভাইরাসকে কি বলে? আমরা দেখেছি ভাইরাস কি করে, ভাইরাস সবসময় প্রাণীকে, সেটা মানুষ হোক, গরু ছাগল বিভিন্ন হোক, কিংবা উদ্ভিদ হোক, আবার ভাইরাস কি করে, ভাইরাসের থেকে বড় হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাস শুধুমাত্র প্রাণী দেহ নয়, ব্যাকটেরিয়াকেও আক্রমণ করে। তো যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। 4 নম্বর, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, যেটা সংক্রমণে সক্ষম, আমরা থিওরির মধ্যেই পড়েছি। 5 নম্বর, সংক্রমণযোগ্য ভাইরাস একককে কি বলে? এক্ষুনি বললাম সংক্রমণ করতে পারে এরকম ভাইরাসকে কি বলা হয়? সেটা হলো অপশন এ, ভিরিয়ন। 6 নম্বর প্রশ্ন, এনভেলপ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? এনভেলপ যুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। 7 নম্বর ভাইরাস, একটি উপকারী ভাইরাস হলো কি? একটি উপকারী ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ। কেননা এই ব্যাকটেরিওফাজ কি করে? ব্যাকটেরিয়াকে গিয়ে আক্রমণ করে। তো ব্যাকটেরিয়া আমাদের শরীরের পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপকারী হয়ে থাকে। তো সেটা হবে ব্যাকটেরিওফাজ একটি উপকারী ভাইরাস, যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। 8 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় নিচের কোনটি? তো ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় শস্য। 9 নম্বর প্রশ্ন, জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট, জাইলেম কলা। 10 নম্বর প্রশ্ন, নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, শস্য। 11 নম্বর প্রশ্ন, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটা কি? তো ফাইলেরিয়া কিট মানুষের অপশন বি, লসিকা নালীতে অবস্থান করে। 12 নম্বর প্রশ্ন, এইচআইভি বা এইডস ভাইরাস হলো কি ঘটিত ভাইরাস? সঠিক উত্তর হবে অপশন বি, আরএনএ ঘটিত ভাইরাস। 13 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কোনটার সময়? তো ম্যালেরিয়ার পরজীবী জীবাণু রোগীর রক্তে পাওয়া যায় কম্পন সহযোগে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির সময়। অর্থাৎ জ্বর এসছে খুব, সেই সময় রোগী কাঁপছে এবং তাপমাত্রা ধীরে ধীরে শরীরের বাড়ছে, সেই সময় কিন্তু রোগীর রক্তে ম্যালেরিয়ার পরজীবী সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কোনটি? তো ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম এটি হলো ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণু। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে? অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আলাদা নিচের কোনটির ক্ষেত্রে? সেটি হলো ডিএনএ এর ক্ষেত্রে। নেক্সট 16 নম্বর, ল্যাসমেনিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক কোনটি? ভিভিআই প্রশ্ন, এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। ল্যাসমেনিয়া ডোনোভানি এই ভাইরাসটা কোথায় থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, বালু মাছিতে। 17 নম্বর প্রশ্ন, ভিরিয়ান হলো কি? ভিরিয়ান হলো ভাইরাসের সংক্রামক কণা। 18 নম্বর প্রশ্ন, মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো কালাজ্বর ছড়ায় ফ্লিবোটমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে। 19 নম্বর প্রশ্ন, রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় নিচের কোনটির মাধ্যমে? তো রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, দেখো, আরএনএ পলিমারেজ দ্বারা। নিচের কোনটি ভাইরাল অসুখ? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইওলা ফিভার। ইওলা ফিভার হলো ভাইরাল অসুখ। তো এই ছিল আজকের রেল গ্রুপ ডির তোমাদের সায়েন্সের ক্লাস। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।